আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে যারা আমাদের চ্যানেলটি দেখছেন, ফোকাস সিলেস 24 এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। প্রিয় দর্শক, আজকে শুরু করছি বাংলাদেশের গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সর্বপ্রথম, আর তা হলো আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর। দর্শক, চীন সফরের আগে তিনি মালয়েশিয়া সফর করেছেন। সেখানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সহ গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে তিনি দ্বিপাক্ষিক বৈঠকে বসেছেন এবং মালয়েশিয়াতে বাংলাদেশের শ্রম বাজার নিয়ে কথা বলেছেন বাংলাদেশ এবং মালয়েশিয়ার উভয়পক্ষের ব্যবসা বাণিজ্যের ব্যাপার নিয়ে। পাশাপাশি বাংলাদেশের উত্তরোত্তর অর্থনৈতিক বিষয়ে মালয়েশিয়ার যুগান্তকারী ভূমিকা রাখার জন্য এবং মালয়েশিয়ার সহযোগিতা তিনি কামনা করেছেন। এবং সেখান থেকে অর্থাৎ মালয়েশিয়ার সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান যথেষ্ট আশ্বাস পেয়েছেন এবং মালয়েশিয়া এবং বাংলাদেশের যে সম্পর্ক প্রায় শীতল পর্যায়ে চলে যাচ্ছিল, ঠিক সেখান থেকে তিনি উষ্ণ পর্যায়ে নিয়ে আসার যথেষ্ট ব্যবস্থা করতে পেরেছেন বলে, বা উষ্ণ পর্যায়ে আসবে বলে বিশেষ করে অভিজ্ঞ মহলের ধারণা। দর্শক, মালয়েশিয়া সফর শেষ হয়ে তিনি চীন সফরে গেছেন এবং চীনের বেজিংয়ে তিনি যখন প্রধানমন্ত্রী তারেক রহমান অবতরণ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। এবং আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন এবং সে বৈঠকে 15টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। অর্থনীতিকে গতিশীল করতে তিনি চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় স্থাপনের ঘোষণা দিয়েছেন এবং চট্টগ্রামের আনোয়ারায় চীনের অর্থনৈতিক অঞ্চলের অগ্রগতি নিয়ে সেখানে যথেষ্ট আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী চীনে বিনিয়োগকারীদের সরাসরি সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন এবং তারেক রহমানের ব্যস্ত কূটনৈতিক সূচির অংশ হিসেবে চীনের পানি সম্পদ মন্ত্রী লি গুইং এবং শীর্ষস্থানীয় টেক্সটাইল ও পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠানের অর্থাৎ হান্ডা গ্রুপের চেয়ারম্যান, এই হান্ডা গ্রুপ চীনের একটা বড় ধরনের গ্রুপ, যে গ্রুপটা আসলে চীনের বেশিরভাগ টেক্সটাইল তিনি প্রস্তুত করে থাকেন, তার চেয়ারম্যান হান চুন তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন। এর আগেও তারেক রহমান বিশ্ব অর্থনৈতিক ফোরামের গ্রীষ্মকালীন দাভোস সম্মেলনেও তিনি যোগ দেন। দর্শক, বর্তমানে গণচীন হচ্ছে সারা পৃথিবীতে সবচেয়ে বড় ধরনের বিনিয়োগকারী দেশ হিসেবে 1 নম্বরে আছে। আর সেজন্যই চীনের এই বিনিয়োগ কিন্তু বাংলাদেশের জন্য খুবই প্রয়োজন। চীনের বিনিয়োগকারীদেরকে বাংলাদেশের প্রতি আকৃষ্ট করতে এবং বাংলাদেশের ব্যবসা বাণিজ্যে আরো বেশি বেশি অবদান রাখতে মূলত প্রধানমন্ত্রীর এই সফর। কিন্তু অনেক বিশ্লেষক এবং আলোচকরা মনে করছেন যে এই সফর শুধুমাত্র দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্যের উন্নয়নের ক্ষেত্রে সীমাবদ্ধ থাকবে না। এখানে রয়েছে দক্ষিণ এশিয়ার কূটনীতিক, রাজনীতিক এবং বিভিন্ন রকমের ক্ষমতার ভারসাম্যের নীতি, পাশাপাশি আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের নতুন করে অবস্থান তৈরি করার রাজনীতি, পাশাপাশি বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান, সে ভৌগোলিক অবস্থান নিয়ে আছে বিভিন্ন ধরনের বিশ্ব রাজনীতি। রাজনীতির অংশ হিসেবে প্রধানমন্ত্রীর সফরকে কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে দেখছেন বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার আরো বেশ কয়েকটি রাষ্ট্র। বাংলাদেশের যে সামরিক অবস্থান, সে সামরিক অবস্থানকে আরো বেশি যুগোপযোগী করার জন্য চীনের যে সহায়তা, সে সহায়তা আরো উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ার জন্য যে প্রধানমন্ত্রীর সাথে চীনের কোনো যে চুক্তি হয়েছে সেখানে কোনো অপশন আছে কিনা সে বিষয়ে কোনো এখনো স্পষ্টভাবে কিছু জানা যায়নি। তবে এর আগের সরকার বাংলাদেশের সাথে চীনের যে বিভিন্ন সামরিক রসদ আনা নেওয়া বা কেনা নিয়ে যে সমস্ত বিষয়গুলি চুক্তি করা আছে, সেগুলি কিন্তু চলমান আছে। তারই অংশ হিসাবে আপনারা শুনেছেন যে লালমনিরহাটে বাংলাদেশের যে একটা বিমানবন্দর ছিল, সেখানে যে বিমান ঘাঁটি করার যে প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াটা কিন্তু চীনের সহায়তা করা হবে বলে আমরা বিভিন্ন তথ্য সূত্র থেকে পাচ্ছি। তবে গণমাধ্যমগুলো পক্ষ থেকে প্রকাশ হয়েছে যে চীন সরাসরি সেখানে কাজ না করলে হয়তো চীন অন্য কোনো রাষ্ট্রকে দিয়ে সেই লালমনিরহাটের বিমান ঘাঁটিটি বাংলাদেশের জন্য পুনরায় তারা তৈরি করে দিবে। যদিও এই বিষয়ে বিভিন্ন রাষ্ট্রের যথেষ্ট অভিযোগ আছে যে লালমনিরহাট বিমান ঘাঁটিটা কিন্তু বাংলাদেশে তৈরি করতে গেলে বহু রাষ্ট্রে সেখানে
অবজেকশন বা তারা বাধা দিতে পারে। তার প্রেক্ষিতে চীনের অবস্থান কি হতে পারে সেটা সামনে দেখার বিষয়। পাশাপাশি বাংলাদেশের যে তিস্তা ব্যারেজ তৈরি প্রকল্প সেটাও চীনের হাতে, প্লাস বর্তমানে প্রধানমন্ত্রী যে পদ্মা ব্যারেজ যে তৈরি করার জন্য যে বিশাল অঙ্কের একটা তিনি বাজেট তৈরি করেছেন, সেখানেও কিন্তু চীনে যথেষ্ট হস্তক্ষেপ থাকতে পারে বলে সবাই আশা করছেন। এবং তিস্তা নিয়ে চীনের যে মহাপরিকল্পনা আছে, সেই পরিকল্পনাটি আসলে কতদূর সেটা এগিয়ে যাবে, কখন সেটা শুরু হবে, সে বিষয়ে আমরা হয়তো বা জানতে পারবো প্রধানমন্ত্রীর সফর শেষে। দর্শক, আন্তর্জাতিক বিষয়ে আজকে আপনাদের জন্য যে তথ্যটা আছে সেটা দিয়ে আমি আমার আজকের এই পরিবেশনা শেষ করব। আন্তর্জাতিক বিষয়ে বিশেষ করে ইরানের যে বর্তমান অবস্থান, ইরান এখন পর্যবেক্ষণ বা তারা বিশেষ করে মধ্যপ্রাচ্যে এবং আমেরিকা প্লাস দখলদারদের বিভিন্ন গতিবিধি লক্ষ্য করছে। পাশাপাশি তাদের কূটনীতিক এবং সমরনীতি তারা সমানভাবে চালিয়ে যাচ্ছে। যুদ্ধের পরপর এই কদিনের মধ্যে আসলে কেন মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সাথে যুদ্ধ না করে কূটনীতির পথ বেছে নিয়েছে বা কেন তারা যুদ্ধ থেকে পিছিয়ে গেছে, তার আস্তে আস্তে বিভিন্ন তথ্য বের হচ্ছে এবং গণমাধ্যমে তা আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে। দর্শক, গতকালই বিশ্বের বিভিন্ন গণমাধ্যম প্রচার করেছে এবং বহু দর্শক সেটা দেখেছেন যে ইরানে মার্কিন যুক্তরাষ্ট্রের যে পাইলটটি ধরা পড়েছে, সেই পাইলটকে উদ্ধারের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র যে একটি মেকিং একটা তারা অপারেশন করেছিল, সেই মেকিং অপারেশন করে তারা পাইলটকে উদ্ধার করতে পারেনি, বরং সেই পাইলট গতকাল যে তথ্য দিয়েছে বিভিন্ন মিডিয়ায় সেটা প্রকাশ পেয়েছে। সে প্রকাশিত তথ্য হলো যে পাইলট যে ইরানে ধরাশায়ী হয়, কিভাবে হয় সেটা তিনি বলেছেন যে ইরানে তিনি একদম আননোন, যেটা কখনো জীবনে তিনি দেখেননি বা কখনো শুনেননি, বাতাসে জেলিফিশের মতো, বাতাসে অনেকটা জেলিফিশের মতো অনেকগুলি অসংখ্য ড্রোন তিনি দেখতে পেয়েছেন। এই জেলিফিশগুলি তার যে মার্কিন যে ফাইটার জেট আছে, সেই ফাইটার জেটটাকে চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে। এরপর তিনি ভুল চেষ্টা করেছেন যে ফাইটার জেটটাকে তিনি কন্ট্রোল করে রাখতে, কিন্তু মূলত ফাইটার জেটটি সে পাইলটের কন্ট্রোলে ছিল না। এরপর কি হয়েছে তিনি আর বলতে পারবেন না। দর্শক, এই বিষয়টা প্রমাণ করে যে ইরানের কাছে আছে মূলত কোনো গোপন টেকনোলজি, যেটা ইরান প্রকাশ করছে না বা বিশ্বের কারোর সাথে শেয়ার করছে না। যে প্রযুক্তি ব্যবহার করে তারা মার্কিন যুক্তরাষ্ট্র দখলদারকে নাকানি চুবানি খাইয়ে দেওয়ার উপক্রম করেছে, সেটা হয়তোবা অল্পতেই টের পেয়ে মার্কিন যুক্তরাষ্ট্র পিছু হটেছে। দর্শক, এই বিষয়ে আপনারা কি ভাবছেন? আপনাদের মন্তব্য আমাদের কমেন্টে জানান। আর সর্বশেষ যে কথাটা বলবো তা হলো চুক্তি, অর্থাৎ প্রাথমিক যে চুক্তি ইরানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের হয়েছে, সে চুক্তিটি আসলে দ্বিতীয় চুক্তি, অর্থাৎ দ্বিতীয় ধাপের যে চুক্তি হওয়ার কথা, যেটাকে ফাইনাল চুক্তি বলছে বিভিন্ন বিশেষজ্ঞ, সে ফাইনাল চুক্তি করার আগে যে 60 দিন সময়টা মার্কিন যুক্তরাষ্ট্রকে দেওয়া হয়েছে চুক্তির মাধ্যমে, সেই 60 দিনের যে কর্মকাণ্ডগুলি মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের জন্য করা হবে এবং ইরান যে বিষয়গুলি করবে, সে বিষয়গুলি দিয়ে কিন্তু উভয় পক্ষের প্রখর দৃষ্টি রাখছে। পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র তাদের এই, অর্থাৎ ইরানের বিভিন্ন অর্থ ছাড় দেয়া, তারপরে তাদের নিষেধাজ্ঞা তুলে নেওয়া, এরপর বিভিন্ন ফ্রন্টে যুদ্ধ বন্ধ করা ইত্যাদিগুলো তারা মার্কিন যুক্তরাষ্ট্র সঠিকভাবে করছে কিনা সে বিষয়ে কিন্তু ইরানের কর্তৃপক্ষ যথেষ্ট নজর রাখছেন। এদিকে সোমালিল্যান্ডে, অর্থাৎ সোমালিয়ার যে অংশটি ইয়েমেন আর অপোজিটে, অর্থাৎ ইয়েমেনের যে বাবুল মানদেব আছে, বাবুল মানদেবের এক পাশে হলো ইয়েমেন, অপর পাশে হলো সোমালিয়ার একটি অংশ। সে অংশটিকে সোমালিয়ার একটা বিদ্রোহী গোষ্ঠী, যারা সোমালিয়ার সাথে যুদ্ধ করে তারা স্বাধীন করেছে বলে ঘোষণা করেছে। আর পৃথিবীতে এই অংশটুকু, সোমালিয়ার এই অংশটুকু, অর্থাৎ যেটাকে সোমালিল্যান্ড বলা হয়, সেটাকে পৃথিবীর কোনো দেশ স্বাধীন হিসেবে সমর্থন দেয়নি। শুধুমাত্র একটি মাত্র রাষ্ট্র সমর্থন দিয়েছে, সেটা হলো টাকাগো রাষ্ট্র। আমি সে রাষ্ট্রের নামটা দিচ্ছি না, আপনারা বুঝতে পারবেন, এটা দখলদার রাষ্ট্র। তারাই কিন্তু শুধু এই সোমালিল্যান্ডকে সমর্থন করেছে। আর সেই সোমালিল্যান্ডে টাকাগোর সেনাবাহিনী পাঠিয়েছে, সোমালিল্যান্ডে তাদের দুর্গ তৈরি করছে।
সোমালিল্যান্ডকে সেখানে নেতাকাকুর একটা ঘাঁটি তৈরি করছে, যে ঘাঁটিটা তৈরি করার মূল উদ্দেশ্য হলো সেখান থেকে মধ্যপ্রাচ্যের রাজনীতি কন্ট্রোল করা, সেখান থেকে আবার বাবুল মানদেব সহ ইয়েমেনকে কন্ট্রোল করা। পাশাপাশি সামনে যদি কোনো আবারও যুদ্ধের কোনো প্ল্যান তারা তৈরি করে, সেই প্ল্যানে তাদের এই ঘাঁটিটা কিন্তু যথেষ্ট তাদের সাপোর্ট দিবে এবং এই ঘাঁটি থেকে তারা যথেষ্ট সুবিধা করতে পারবে। এভাবে এখনো কিন্তু নেতাকাকু তার সেই গ্রেটার ইসরায়েলের পরিকল্পনা নিয়ে কিন্তু তিনি এখন হারছেন। ট্রাম্পের এতটা হামক ধমক খেয়েও কিন্তু তিনি তার মাথা থেকে এই বিষয়টি সরাননি। তিনি এখনো তার প্ল্যানে কিন্তু আছেন, যার দৃষ্টান্ত হিসেবে সোমালিল্যান্ডে তিনি নতুন করে তার দেশের সেনাবাহিনীর ঘাঁটি তিনি স্থাপন করছেন। ইভেন সেই ঘাঁটিতে তিনি এমন সেনাগুলোকে পাঠাচ্ছেন যারা আসলে আফ্রিকান বংশোদ্ভূত এবং তারা ইহুদি এবং তারা দেখতে আফ্রিকানদের মতোই, তাদের বর্ণ অর্থাৎ কালার এবং কথাবার্তা, তাদের চেহারার কাঠিন এবং তাদের শারীরিক গঠন সবকিছু কিন্তু তাদের সাথে ম্যাচিং। অর্থাৎ কোনো কারণে যদি তারা সেই ঘাঁটি থেকে বেরিয়ে পড়ে, তাদেরকে শহরে আলাদা করার কোনো ব্যবস্থা থাকবে না, তারা সাধারণ মানুষের সাথে মিশে যেতে পারবে এবং যে কোনো গোয়েন্দা কর্মকাণ্ড এবং প্লাস সামরিক কর্মকাণ্ড তারা করতে পারবে। দর্শক, এই বিষয়ে আপনাদের মন্তব্য আমাদের কমেন্টে জানাবেন। একটি প্রশ্ন আপনাদের সামনে, তা হলো নেতাকাকুর এই কর্মকাণ্ড আসলে সেটা কতটুকু তিনি সফল হবেন বলে আপনারা মনে করছেন? যে সোমালিল্যান্ডের ঘাঁটি দিয়ে তিনি আসলে কি ইয়েমেন সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলো তিনি কন্ট্রোল করতে পারবেন? আর এই ঘাঁটিটাকে আসলে চীনের জন্য যথেষ্ট উদ্বেগের কারণ বলে আপনারা মনে করেন? দর্শক, আপনাদের মন্তব্য আমাদের জন্য খুবই উপকারী। আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আরো দর্শকদেরকে আমাদের ভিডিওগুলো দেখার জন্য আপনারা সুযোগ করে দিবেন। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।